কারো একটা ফোনের রিংটোনের শব্দে নওরিনের ঘুম ভাঙে। ঘরে বসে বসে কান্না করতে করতে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়েছিল নওরিন। কেউ ডাকেনি তাকে। বিকেল গড়িয়ে গিয়েছে, সন্ধে হতে চলল। নওরিন বিছানা হাতড়ে দেখে বালিশের নিচে একটা ফোন। ফোনটা হয়তো ইসরাকের ভুলে রেখে গেছে। ফোনটা বার দুয়েক বাজার পর কেটে যায়। একটু পর আবার বেজে ওঠে। নওরিন এবার ফোনটা হাতে তুলে নেয়। ফোনে নীলাঞ্জনা নামটা ভেসে উঠছে। এবারও কল কেটে যায়। চতুর্থবারের বেলায় নওরিন কল রিসিভ করে। নওরিন কিছু বলার আগেই অপর পাশ থেকে একটা মেয়ে ডুকরে ওঠে। প্লিজ ইসরাক, আমাকে ক্ষমা করো, আমার ভুল হয়ে গিয়েছে জান। তুমি তো আমাকে ছাড়া থাকতে পারবে বলো? প্লিজ বলো, তুমি নিজের মুখে বলো তুমি আমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারো না। ইসরাক, আমি আজকেই বেবিটা অ্যাবর্শন করিয়ে নেব। তুমি চাইলে এক্ষুনি করাবো। ট্রাস্ট মি। প্লিজ সব ভুলে যাও, কথা বলো না কেন। আমার সত্যিই অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমি আপনার পফ না, আমি তার বিয়ে করা নতুন বউ। কফি শপে ইসরাক আর তার এক্স নীলাঞ্জনা মুখোমুখি বসে আছে। নীলাঞ্জনা বেশ জোরে জোরেই কাঁদছে। নাক মুখ লাল হয়ে গিয়েছে তার। আশেপাশের লোকজন হাঁ করে তাকিয়ে আছে তার দিকে। ইসরাক কফিতে একটা চুমুক দিয়ে নীলাঞ্জনার দিকে তাকায়। ধমকের সুরে বলে ওঠে, কান্না থামাও, বললাম না কান্না থামাও। নীলাঞ্জনা ইসরাকের হাতটা ধরতে নিলে ইসরাক হাত সরিয়ে নেয়। ধরবা না আমাকে। আমার ভুল হয়ে গিয়েছে ইসরাক, মাফ করে দাও প্লিজ। আমি আজই অ্যাবর্শন করিয়ে নেব। ইসরাক কিছু বলছে না। আস্তে আস্তে চুমুক দিয়ে কফি খাচ্ছে। কিছু বলছো না কেন? কি বলবো? আমার ভুল হয়ে গিয়েছে। সজলকে বিয়ে করে নাও। নীলাঞ্জনা সজলের নাম শুনে কেঁপে ওঠে। কান্নার বেগ বাড়িয়ে দেয়। তুমি নিজে থেকে না বললেও আমি সব জানি। বাচ্চাটা সজলের, তাই না? তুমি আমায় ঠকিয়েছো। নীলাঞ্জনা মাথা নিচু করে কাঁদতে থাকে। ইসরাক আর নীলাঞ্জনার সম্পর্ক প্রায় 4.5 বছর হতে চলল। ইসরাকের খুব কাছের বন্ধুদের একজন সজল। নীলাঞ্জনা ইসরাকের ভার্সিটিতে 1 বছরের জুনিয়র ছিল। ভার্সিটির কালচারাল অনুষ্ঠানে প্রথম দেখা নীলাঞ্জনার সাথে। হালকা নীল রঙের শাড়ি, হাত ভর্তি চুড়ি, চোখে ঘন কালো কাজল, মাথায় ঢিলে খোপায় গোছা বেলি ফুলের মালা, সব মিলিয়ে যেন পরমা সুন্দরী। প্রথম দেখায় ইসরাকের বুকটা ধক করে ওঠে। প্রথম দেখায় ভালোবাসায় বিশ্বাসী ইসরাক মনে মনে এই মেয়েটিকেই নিজের প্রেয়সী হিসেবে মেনে নিয়েছিল। সেই দিনই একগুচ্ছা ফুল হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে নীলাঞ্জনার সামনে। প্রকাশ করে নিজের মনের লোকানো অনুরক্তি। তুমি কি আমায় বিয়ে করবে? আমায় বলো, বিয়ে করে আমায় ভালোবাসবে নাকি ভালোবেসে বিয়ে করবে? কোনটা চাও? তুমি যা চাও তাই হবে, কথা দিলাম। নীলাঞ্জনা ইসরাকের এমন প্রস্তাবে আকাশ থেকে পড়ে। সচরাচর প্রেমিক পুরুষরা প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু এই কেমন পুরুষ! ক্যাম্পাসের সব মেয়েরা যার জন্য পাগল, সেই ইসরাক ইমতিয়াজ তার সামনে বসা। নীলাঞ্জনা মুচকি হেসে ইসরাকের হাত থেকে ফুলগুলো নিয়ে চলে যেতে থাকে। এই যে মিস। নীলাঞ্জনা। ইসরাক মুচকি হাসে। উত্তরটা তো দিয়ে যাও। পৌনত সম্মতির লক্ষণ। নীলাঞ্জনার না বলার কারণ ও উপায় কোনোটাই নেই। ইসরাক নীলাঞ্জনার দেখা প্রথম পুরুষ যে প্রথম দেখায় প্রেমের প্রস্তাব না দিয়ে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসে আছে। তারপর চলে দুজনের প্রেমের পালা। মাঝে অনেকবার মনোমালিন্য হলেও কখনো ছাড়াছাড়ি হয়নি। ইসরাক অনার্স কমপ্লিট করে দেশের বাহিরে চলে যায় হায়ার এডুকেশনের জন্য। নীলাঞ্জনা বড্ড একা হয়ে যায় ইসরাককে ছাড়া। এই সময়ের মাঝে ইসরাকের আড়ালে নীলাঞ্জন আর সজলের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক মন থেকে শরীর পর্যন্ত চলে যায়। ইসরাক ফেরার পর ব্যাপারটা একটু একটু করে উপলব্ধি করতে থাকে। তার নীলাঞ্জনা আর তার নেই। নানা রকম সন্দেহ মাথা চাড়া দিতে থাকে ইসরাকের বুকের ভেতর। তবুও ইসরাক নিজেকে সামলে রেখেছিল। বিশ্বাসী যে সম্পর্কের মূল ভিত্তি, সেই বিশ্বাসের খুঁটি যদি নড়বড়ে হয়ে যায় তাহলে সম্পর্ক টিকে থাকবে কিসের জোরে? সপ্তাহ খানিক আগেই ইসরাক নীলাঞ্জনা আর তার এক কেমন ক্লোজ ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারে নীলাঞ্জনা প্রেগনেন্ট। ব্যাস, ইসরাকের আসমান জমিন এক হয়ে যায়। সে ঠকে গিয়েছে, ভালোবেসে ঠকেছে। ইসরাক এখন মনে প্রাণে বিশ্বাস করে ভালোবাসলেই ঠকতে হবে। নীলাঞ্জনার ডাকে ধ্যান ভাঙে ইসরাকের। কিছু বলছো? আমার ভুল হয়ে গিয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করো। তুমি ভুল করনি।
যা করেছো জেনে বুঝে করেছো, আর সেটা অন্যায়। যদি তুমি রাস্তায় কারো কাছে ধর্ষিত হয়ে যদি প্রেগনেন্ট হতে, আই সোয়ার অন গড, আমি সেই মুহূর্তে তোমায় বিয়ে করে নিতাম। কোনো কিছুর পরোয়া করতাম না। গোটা পৃথিবী থেকে তোমায় লুকিয়ে রাখতাম। কারো পরোয়া করতাম না। বাট আমি অ্যাবর্শন। ইসরাক টেবিলে কয়েকটা বাড়ি দেয়, জোরে জোরে কথাগুলো বলে ওঠে। আর একবার অ্যাবর্শনের নাম মুখে নিলে এখানেই মেরে পুঁতে ফেলবো তোকে। নোংরামি করবি তোরা, আর ফল ভোগ করবে এইসব অনাগত বাচ্চারা। তাদের কি দোষ? সবাই তাদের দিকে তাকায়। নীলাঞ্জনা লজ্জা পায়। ইসরাক নিজেকে সামলে নিয়ে প্রশ্ন করে, সজলকে জানিয়েছো? হুম। বিয়ের কথা বলনি? তুমি ছাড়া আমি কাউকে বিয়ে করব না, মরে যাব আমি। ইসরাক হো হো করে হেসে ওঠে। ছলনা কাকে বলে, কত প্রকার ও কি কি তা তোমাদের মেয়েদের কাছ থেকে শেখা উচিত। সোজা উত্তর দিলেই পারতে। সজল বিয়ে করতে চাইছে না। বগিযোগী কাকে বোঝাও তুমি? নীলাঞ্জনা আবারও শব্দ করে কেঁদে ওঠে। ইসরাক নীলাঞ্জনাকে কফির মগটা এগিয়ে দিয়ে বলতে শুরু করে, আমি সজলকে বুঝিয়ে বলবো। সজলের সাথে তোমার বিয়ের দায়িত্বটা আমি নিলাম। নিজের আর নিজের অনাগত বাচ্চার খেয়াল রেখো। ইসরাক নীলাঞ্জনাকে বাড়ি পৌঁছে দেয়। ইসরাকের গাড়ি থেকে নামার সময় নীলাঞ্জনা ইসরাককে জড়িয়ে ধরে। প্লিজ ক্ষমা করে দাও না আমায়। তুমি ছাড়া আমি আর কিচ্ছু চাই না, কাউকে চাই না। প্লিজ চলো না বিয়ে করে নি, তোমার বাড়ির এক কোণে পড়ে থাকবো। আমি অলরেডি বিবাহিত। নিজের খেয়াল রেখো। মাতৃত্বের সাথে অনেক দায়িত্ব আর সম্মান রয়েছে। প্লিজ নিজেকে এত ছোট করো না যে মাটিতে মিশে যেতে হয়। ইসরাক চলে যায়। নীলাঞ্জনা ইসরাকের যাওয়ার দিকে তাকিয়ে আছে। এই পৃথিবীতে সবচেয়ে লাকি পার্সনটা ছিলাম আমি, যে তোমার মতন কাউকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছিলাম। এখন সবচেয়ে আনলাকি পার্সনটাও আমি, যে তোমাকে পেয়েও হারিয়ে ফেললাম। নিজের বিবাহিত জীবনে সুখী হও, তোমার পথের কাঁটা কখনো আমি হব না। নীলাঞ্জনা সেখানে দাঁড়িয়েই ইসরাকের নাম্বারে মেসেজটা সেন্ড করে দেয়। তারপর কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। মেসেজটা ইসরাকের কাছে না পৌঁছালেও নওরিনের কাছে ঠিক পৌঁছে গিয়েছে। নওরিন ফোনটা তুলে জোরে একটা আছাড় মারে। সাথে সাথে ফোন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। নওরিনের অবস্থা ভীষণ খারাপ। রাগে ক্ষোভে ঘেন্নায় তার যা ইচ্ছে তাই করতে মন চাইছে। বাবা কিনা শেষ পর্যন্ত তাকে এমন নোংরা অসভ্য ছেলের সাথে বিয়ে দিল, যার না আছে চরিত্রের ঠিক, না জানে সভ্য আচরণ। আচ্ছা, উনি কি সত্যিই ওনার প্রেমিকাকে প্রেগনেন্ট অবস্থায় ছেড়ে দিয়েছেন? ছি ছি, কি নোংরা লোক! এমন লোকের সাথে থাকবো কি করে? নওরিন নিজে নিজেই কথাগুলো বলছিল। এমন সময় পেছন থেকে ঈশা আসে। কাকে নোংরা বলছিস? কাকে আবার? আমার পুরো বরকে। নওরিনের কথায় ঈশা ফিক করে হেসে দেয়। নওরিনের রাগে গা জ্বলছে। তোর ভাইয়ের কোনো গফ ছিল? ঈশা একটু ভেবে উত্তর দেয়। কেন? বল। ছিল তো, তবে এখন আর। থাক, বাদ দে। কিছু একটা ভেবেই ঈশা চোখ মুখ শক্ত করে দাঁড়ায়। কাঁদো কাঁদো মুখ করে নওরিনকে প্রশ্ন করে, আমান ভাই কি তোকে কখনো ফোন করেছে রিনি? কোনো যোগাযোগ করার চেষ্টা করেছে কি? জানিস কিছু? আমানের নামটা শুনেই নওরিনের হাত পা কাঁপতে শুরু করে। ঈশা নওরিনের কাছে 2 ধাপ এগিয়ে আসে। নওরিনের হাতটা শক্ত করে ধরে। সেদিনের পর থেকে এতগুলো দিন কেটে গেল, বছর গড়িয়ে গেল, আমান ভাইয়ার কোনো খোঁজ নেই জানিস? মরে গেছে কিনা বেঁচে আছে আমরা সেটাও জানি না। নওরিন চোখ মুখ শক্ত করে হাঁপাতে থাকে। মরলে মরবে, বাঁচলে বাঁচবে, তাতে আমার কি? আমি ওই লোকটার নামও শুনতে চাই না, প্লিজ। এমন লোকের মরাই উচিত। নওরিন কথাগুলো বেশ জোরে জোরেই বলে উঠল। পেছন থেকে ইসরাকের কানেও কথাগুলো চলে যায়। ইসরাক দরজার সামনেই ছিল। ঘরে ঢোকার সময় আমানের নাম কানে পৌঁছতেই ইসরাক থেমে যায়। দরজায় সজোরে একটা ঘুষি মারে। নওরিন ঈশা দুজনেই দরজার দিকে তাকায়। ইসরাকের ইচ্ছে করছিল নওরিনের গলাটা চেপে ধরতে, যাতে মুখ দিয়ে আর একটা কথাও না বার হয়। লজ্জা করলো না কথাগুলো বলতে? ঘেন্না লাগে না নিজের উপর? তোদের মতো মেয়েরা শুধু ভালোবাসার নাম করে ছলনাই করতে পারে। একজন পুরুষের হৃদয়, আত্মা, সত্তা সবটা নিংড়ে নিয়ে তাকে মাটিতে মিশিয়ে ফেলতে পারে। ইসরাকের খুব ইচ্ছে করছে নওরিনকে কথাগুলো বলতে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। মনে মনে কথাগুলো বলেই ওয়াশরুমে চলে যায়। ঈশাও ভাইকে দেখে সেখান থেকে প্রস্থান করে। ওয়াশরুম থেকে বের হয়ে ইসরাক নওরিনের সামনে আসতেই নওরিন ইসরাকের কলার চেপে ধরে। আপনি যে অসভ্য একজন
পুরুষ মানুষ এটা কাল রাতেই বুঝে গিয়েছিলাম, কিন্তু এতটা চরিত্রহীন সেটা আজকে আবিষ্কার করলাম। ইসরাক ভ্রু কুঁচকে তাকায় নওরিনের দিকে। নওরিন ইসরাকের ভাঙা ফোনটা ইসরাকের সামনে উঁচু করে ধরে। ইসরাক বড় বড় চোখ করে তাকায় ফোনের দিকে। নওরিন ইসরাকের মুখের সামনে এসে তুড়ি বাজায়। আপনার মতো বুড়ো খোকাকে কি করে শায়েস্তা করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। ইসরাক নওরিনের হাতটা পেঁচিয়ে ধরে। কি বললে? পুরো বলেছি। চরিত্রহীন পুরুষ মানুষ, ধরবেন না আমাকে, ঘেন্না লাগছে। আপনার সংসার তো আমি এমনিতেও করব না, তবে যাওয়ার আগে আপনার শাস্তির ব্যবস্থা করেই যাব।